হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের 5th লেকচারে। আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি না কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্ম সম্বন্ধে। এবং তারই সঙ্গে আমরা জেনে নেব কলিগেটিভ প্রপার্টি কত ধরনের হয় এবং তার মধ্যে থেকে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেসার অর্থাৎ কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তারই সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু বোর্ডসের কোশ্চিন এবং কিছু কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চিন সম্বন্ধেও আমরা এখানে আলোচনা করব। তাই বলছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও একটু ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তুমি যদি এই ক্লাসে প্রথম হও তাহলে তোমাকে বলবো আমরা সলিউশন চ্যাপ্টারের উপরে আরো 4টি ক্লাস কমপ্লিট করেছি, যে ক্লাসগুলির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি যদি সেই ভিডিওগুলি দেখে নিয়ে এই ক্লাসটি অ্যাটেন্ড করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের কিছু বিশেষ ধর্ম আছে, যে ধর্মগুলি একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড এবং এই ধর্মগুলোর মধ্যে একটিরও মান তুমি জানতে পারো তাহলে বাকিগুলোর মান তুমি অটোমেটিক বের করে নিতে পারবে। এবং এই যে বিশেষ ধর্মগুলো, এই ধর্মগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি না, এই ধর্মগুলো ওই দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, কিন্তু দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রাব আছে অর্থাৎ কি কতগুলি দ্রাব আছে তার উপর নির্ভরশীল। সেই জন্য এই বিশেষ ধর্মগুলিকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। দেখো, এই জায়গাটাতে একটি গুরুত্বপূর্ণ কোশ্চিন হয়, যেটা প্রায় বোর্ডের পরীক্ষায় এই কোশ্চিনটি দেখা যায়। সেটা হচ্ছে গিয়ে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কাকে বলে। দেখো, তোমার পরীক্ষায় তুমি যদি এই ধরনের কোশ্চিন পাও তাহলে তোমার উত্তরটি হবে এরকম যে দ্রবণে যেসব ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভরশীল নয়, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভরশীল, সেই সমস্ত ধর্মকে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ ধর্ম বলবো। দেখো, কলিগেটিভ প্রপার্টি ব্যাপারটাকে আরেকটু প্র্যাকটিক্যালি ভাবার জন্য বিষয়টাকে কিরকম ব্যাপারটা একটু ভাবো। দেখো, আমরা ধরে নাও দুটি পাত্র নিয়েছি, এবার দুটি পাত্রে আমি সমান পরিমাণ দ্রাবক নিয়েছি। সাপোজ ধরে নাও এই পাত্রে আমি 1 লিটার জল নিয়েছি, এই পাত্রে আমি 1 লিটার জল নিয়েছি। এবার দুটি সমান পাত্রে সমান পরিমাণ দ্রাবকের মধ্যে যদি আমি এই পাত্রের মধ্যে আমি ধরে নাও 1 মোল পরিমাণ গ্লুকোজ দিয়ে দিলাম। আচ্ছা, 1 মোল মানে কি? 1 মোল মানে তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে রাখবে যে 1 মোল মানে কি, অর্থাৎ কি যেই দ্রাব পদার্থটি মেশাচ্ছি সেই দ্রাবের যে আণবিক ভর তত গ্রাম যদি এর মধ্যে দিয়ে দিই তার মানে 1 মোল মেশানো হলো। এবার 1 মোলের মধ্যে কতগুলি কণা থাকে না অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে, অর্থাৎ কি কোন দ্রাব আমি 1 মোল মেশাচ্ছি তার মানে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ কি 6.023 × 10⁻23 অতগুলি আমি ওই দ্রাব মলিকুল মেশাচ্ছি। ঠিক আছে, তার মানে কি বললাম যে ধরে নাও আমি সমপরিমাণ দুটি দ্রাবকের মধ্যে, দুটো আলাদা পাত্রের মধ্যে, একটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 মোল পরিমাণ গ্লুকোজ এবং আরেকটির মধ্যে দিয়ে দিলাম 1 মোল পরিমাণ সুক্রোজ বা চিনি। তাহলে এই দুটি দ্রবণের মধ্যে
যে কলিগেটিভ ধর্মগুলো আছে সেই কলিগেটিভ ধর্মগুলোর মান কি হবে না একই হবে, অর্থাৎ কি এই এই পাত্রের মধ্যে যে পরিমাণ ধর্ম কলিগেটিভ প্রপার্টি দেখা যাবে এর মধ্যেও একই পরিমাণ কলিগেটিভ প্রপার্টি দেখা যাবে। অর্থাৎ কি দেখো এখানে আমি কি মিশিয়েছিলাম, গ্লুকোজ মিশিয়েছিলাম, এখানে আমি কি মিশিয়েছিলাম না সুক্রোজ বা চিনি মিশিয়েছিলাম, কিন্তু সুক্রোজ এবং গ্লুকোজ দুটো তো ভিন্ন জিনিস, তাহলে এই দুটি পাত্রের মধ্যে ধর্মটাও ভিন্ন হওয়া উচিত ছিল। কিন্তু এই বিশেষ ধর্মগুলো কি না দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র কতগুলো দ্রাব কণা আছে দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। তাই এই সমস্ত ধর্মগুলোকে আমরা কি বলবো না কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বলবো। এই কলিগেটিভ প্রপার্টিকে আমরা আবার টোটাল 4 ভাগে ভাগ করব, সেই 4টা ভাগ সম্বন্ধে আমরা এখন একটু জেনে নেব। তাহলে দেখো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম এগুলো প্রত্যেকটা একই কথা। দেখো কলিগেটিভ প্রপার্টি এই কথাটা কোথায় থেকে আসছে, দেখো কলিগেটিভ প্রপার্টিকে আমরা ইংলিশে কি বলি, ইংলিশে লিখি COLLI কলিগেটিভ প্রপার্টি, তাই তো। এবার এই কলিগেটিভ কথাটা কোথায় থেকে আসছে, দেখো এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে না কি না কলিগেটাস, কলিগেটাস এই ল্যাটিন ওয়ার্ডটা থেকে আসছে, যেটার অর্থ কি না সংবদ্ধ, যেটার অর্থ হচ্ছে সংবদ্ধ, অর্থাৎ কি এই যে ধর্মগুলো আছে তারা একটা আরেকটার সঙ্গে কি ইন্টার কানেক্টেড, ঠিক আছে। তো তাই জন্য এটাকে কি বলা হয় না সংবদ্ধ বা কলিগেটিভ ধর্ম, বা যেহেতু এটা আবার দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভরশীল তাই জন্য এটাকে আমরা সংখ্যাগত ধর্মও বলতে পারি বা সমাবর্তী ধর্মও বলতে পারি, ঠিক আছে। আর এই কলিগেটিভ প্রপার্টিকে আমরা টোটাল কয় ভাগে ভাগ করব না টোটাল 4 ভাগে ভাগ করব, টোটাল 4টা ভাগে ভাগ করব। সেই 4টা ভাগ কি কি না একটা ভাগকে আমরা বলবো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, কি বললাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, শুধু কিন্তু অবনমন না, শুধু বললাম কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাহলে কি বললাম বাষ্প চাপের অবনমন, ঠিক আছে। আচ্ছা আরেকটা ভাগকে আমরা কি বলবো না স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন, এবং আরেকটা কি আছে না হচ্ছে গিয়ে অভিস্রবণ চাপ। এই টোটাল 4টা হচ্ছে কি আমাদের কি না কলিগেটিভ প্রপার্টিজ আছে। এই প্রত্যেকটা প্রপার্টিজ সম্বন্ধে আমাদের ইন্ডিভিজুয়ালি পড়তে হবে এবং এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসে এবং কম্পিটিটিভ পরীক্ষায় এই পার্টটা থেকেই তোমার কি হয় না কোশ্চিন গুলো ম্যাথমেটিক্যাল কোশ্চিন গুলো সব এই পার্টটা থেকেই আসে। তাই জন্য তোমাদের এই পার্টগুলো কিন্তু খুব খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এবার আমরা এখন প্রথমে শুরু করবো হচ্ছে কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অর্থাৎ কি আজকের ক্লাসে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্বন্ধে আলোচনা করব এবং তার পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে ইন্ডিভিজুয়ালি আমরা কি করবো স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ এই বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করতে থাকবো। এবং এই কয়েকটা পার্ট যদি হয়ে যায় তাহলে আমাদের চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই পার্টটি শুরু করার আগে আমরা দ্রবণের যে কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্মের যে 4টি ভাগ ছিল সেই 4টা ভাগ কি কি ছিল না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। এই 4টি ধর্ম এবং তাদের যে ইন্ডিভিজুয়াল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কি আমরা যে কোনো অবস্থাতে ব্যবহার করতে পারবো না, আমরা সেই যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমরা যে কোনো অবস্থাতে মানে যে কোনো দ্রাবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তো সেই সংখ্যাগত ধর্মগুলো প্রয়োগ করার জন্য যে শর্তগুলো অর্থাৎ কি কোন পরিস্থিতিতে আমরা ব্যবহার করতে পারবো সেই শর্তগুলো আমরা এখন জেনে নেব। এবং দেখো এই শর্তগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, কেননা তোমাদের বোর্ডের পরীক্ষায় WBCHSC তোমাদের বোর্ডের পরীক্ষায় 2015 সালে এখান থেকে একটা কোশ্চিন ছিল। সেই কোশ্চিনটা ছিল এরকম যে দ্রাবের সঠিক আণবিক ভর বের করার জন্য সংখ্যাগত ধর্মগুলির যে শর্তগুলো 3টি শর্ত উল্লেখ করতে বলেছিল তোমাকে। দেখো এইখানের এই যে লঘু দ্রবণের
সংখ্যাগত ধর্মগুলো মেনে চলার শর্তগুলো কি কি না, আমরা যে দ্রাবটা নিচ্ছি অর্থাৎ কি দ্রবণটা তৈরি করার সময় যে দ্রাবটা আমরা ইউজ করছি সেই দ্রাবটিকে কেমন হতে হবে না কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে এবং অসংযোজী হতে হবে। ঠিক আছে, এই যে এই লাইনটা এখনই মুখস্থ করে নাও, কারণ আমাদের পরবর্তীতে বারবার এই কথাটা আমরা ইউজ করব। কি কি বললাম? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী। আবার বলো, কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী। এই দ্রাবের প্রকৃতিটা এই চার ধরনের হতে হবে। সেটাকে কঠিন হতে হবে, তরল হলে হবে না। কঠিন হতে হবে, তারপরে কি হতে হবে না অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে আর অসংযোজী হতে হবে। এবং দেখো ওই দ্রবণটির আরেকটি শর্ত কি না, দ্রবণটিকে শীতল করলে দ্রবণের হিমাঙ্কে কেবল দ্রাবকটি কঠিন আকারে বেরিয়ে আসবে এবং প্রাপ্ত কঠিন দ্রাবকের মধ্যে দ্রাবের কোনো অংশ দ্রবীত থাকবে না। অর্থাৎ কি দ্রবণটা যদি এরকম হয়, যখন আমি দ্রবণটাকে ধীরে ধীরে ঠান্ডা করছি, ঠান্ডা করতে করতে যখন হিমাঙ্কে নিয়ে চলে গেলাম, হিমাঙ্কে নিয়ে যাওয়ার সময় যখন দ্রাবকটা কঠিনের পরিণত হচ্ছে, কঠিনের পরিণত হওয়ার সময় ওখানে যখন দ্রাবকটা কঠিন হয়ে গেল, কঠিন হওয়ার সময় কিন্তু দ্রাবটা আলাদা হয়ে বাইরে বের হয়ে আসবে আর দ্রাবকটা আলাদা হয়ে কঠিনের পরিণত হয়ে যাবে এবং দ্রাবটা কঠিনের মধ্যে থাকবে না। এই ধরনের যদি দ্রবণ হয় তাহলেই কি হবে না, আমরা এই যে লঘু দ্রবণের যে সংখ্যাগত ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমরা ওই দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? তাহলে কি কি বললাম? দ্রাবটা কেমন কি হতে হবে? কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, অসংযোজী হতে হবে। আর একটা কি বললাম না, যখন দেখো এটা শুধুমাত্র এই দ্বিতীয় যে শর্তটা, সেটা ওই যে হিমাঙ্কের অবনমন যখন আমরা পড়বো তখন এই শর্তটা আমাদের মেইনলি কাজে লাগবে। তাও আমরা মনে রাখবো কি যে আমরা কি বললাম, যে তখন দ্রবণটাকে আমরা ঠান্ডা করতে করতে হিমাঙ্কে নিয়ে চলে যাব, তখন দ্রাবকটা আলাদা হয়ে যাবে এবং দ্রাবটা আলাদা হয়ে যাবে এবং ওই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রাবের কিছু পরিমাণও থাকবে না। তো এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে আমরা কি করব না, সংখ্যাগত ধর্মগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস কি, যে দেখো দ্রবণটা যদি গাঢ় হয় তাহলেও কিন্তু আমরা সংখ্যাগত ধর্ম ব্যবহার করতে পারবো না। আরেকটা শর্ত তুমি এখানে অ্যাড করে নিতে পারো কি না, দ্রবণটাকে কি হতে হবে? লঘু হতে হবে। দ্রবণটা যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু সেটা আদর্শ দ্রবণ হবে না, কারণ গাঢ় হয়ে গেলে এই কণাগুলো খুব কাছাকাছি থাকবে, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করবে, তাই জন্য তখন সেটা অনাদর্শ হয়ে যাবে। তাই জন্য দ্রবণটাকে কি হতে হবে? লঘু হতে হবে। যেহেতু আমরা প্রথমেই লঘু দ্রবণ কথাটা ইউজ করেছি তাই জন্য আমি এখানে কথাটা লিখিনি, কিন্তু তোমরা পরীক্ষার হলে এটাও ইউজ করতে পারো যে কি না, দ্রবণটাকে লঘু হতে হবে, কেননা গাঢ় দ্রবণ অনাদর্শ দ্রবণের মতো বিহেভিয়ার করে। তো তাই জন্য এই যে শর্তগুলো আমরা বললাম, এই শর্তগুলো যদি পালন করে তাহলেই আমরা কি করতে পারবো না, এই সংখ্যাগত ধর্মগুলো ব্যবহার করতে পারবো। বোঝা গেছে? তাহলে চলো আমরা এখন পড়বো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্বন্ধে। দেখো এটা পড়ার আগে আমাদেরকে একটু এর আগের দিনের আমরা পড়েছিলাম বাষ্পচাপ কাকে বলে, বাষ্পচাপের অবনমন কেন হয়, এই বিষয়গুলো আমরা এর আগের দিন পড়েছিলাম। তাও আমি আরেকবার একটু রিভাইজ করিয়ে দিই। দেখো বাষ্পচাপ আমরা কাকে বলেছিলাম, অর্থাৎ কি ওই যে পাত্রের ওপরে যে বাষ্পগুলো এসেছিল সেই বাষ্পগুলো পাত্রের দেওয়ালের গায়ে এবং ওই তরলের উপরে যে পরিমাণ চাপ প্রয়োগ করেছিল সেই চাপকে আমরা কি বলেছিলাম? বাষ্পচাপ বলেছিলাম। এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণের বাষ্পচাপ কি হয়েছিল না, দ্রবণের বাষ্পচাপ সবসময় কম হয়েছিল। কেন বলেছিলাম আমরা যে অনুদ্বায়ী দ্রাব যখন আমরা ব্যবহার করেছিলাম তো সেক্ষেত্রে বাষ্পচাপের জন্য দায়ী কে ছিল? শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকের ওই দ্রাবক কণাগুলো ভ্যাপারগুলোই দায়ী ছিল, কেন অনুদ্বায়ী দ্রাব হলে তো দ্রাবটা তো আর তো ভ্যাপার স্টেজে যেতে পারছে না, তো সেক্ষেত্রে শুধুমাত্র দ্রাবকটাই ভ্যাপার বাষ্পচাপের জন্য দায়ী ছিল। এবার সেক্ষেত্রে আমার তো বাষ্পায়নটা সবসময় পৃষ্ঠতল থেকে হয়, এবার ওর মধ্যে যদি অনুদ্বায়ী দ্রাব দিয়ে দিই তাহলে সেই অনুদ্বায়ী দ্রাবগুলো পৃষ্ঠের কিছুটা জায়গা দখল করবে। সেই দখল করার জন্য সেক্ষেত্রে কি হবে? বাষ্পায়নটা ধীরে ধীরে হবে, সব জায়গা থেকে সমান পরিমাণে বাষ্পায়ন হতে পারবে না। তো সেই জন্য কি হবে না, দ্রবণের বাষ্পায়নটা কমে যাবে। এবার বাষ্পায়ন কমে গেলে কি হবে? বাষ্পচাপ কমে যাবে। অর্থাৎ কি বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা আমার কিনা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ সবসময় কম হয়।
এবার আমরা এই জায়গাটা থেকে শুরু করব কি, যে ধরে নাও আমার একটা দ্রবণ ছিল, সেই দ্রবণটা আমরা নিয়েছিলাম, সেই দ্রবণের মধ্যে আমরা যখন নিলাম দ্রবণটা ঢাকা ছিল, এবার এই দ্রবণের মধ্যে যখন আমরা বিশুদ্ধ দ্রাবক নিয়েছিলাম, সেই বিশুদ্ধ দ্রাবকের যদি বাষ্পচাপ আমরা ধরে নিলাম কি না পি নট, কি বললাম পি নট, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে আমরা ধরে নিলাম পি নট। এবার এর মধ্যে যদি কিছু পরিমাণ আমরা দ্রাবকণা, কিরকম কিরকম অনুদ্বায়ী, কিন্তু এই কথা কিন্তু এখন থেকে আমরা যখনই আমরা এর পরবর্তী পার্ট থেকে যা যা পড়বো এগুলো প্রত্যেকটাই কিন্তু অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ হবে, ঠিক আছে, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ। তাহলে যখন আমরা একটা অনুদ্বায়ী দ্রাব এর মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, বাষ্পচাপটা একটু হলেও কমে যাবে। এবার আমরা ধরলাম কি, এই যে দ্রবণটা তৈরি হলো, সেই দ্রবণের যদি বাষ্পচাপ পি হয়, অর্থাৎ কি আমরা দ্রবণের বাষ্পচাপ ধরে নিলাম পি, এবার তাহলে দ্রবণের বাষ্পচাপ কি কম হবে না? আমাদের সবসময় পি নটটা বেশি হয়, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি হয়, তাহলে এটা কম হবে। এবার কতটা কম হবে, অর্থাৎ কি এখান থেকে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ থেকে যদি আমরা দ্রবণের বাষ্পচাপটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো কি না বাষ্পচাপের অবনমন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? কত পরিমাণ বাষ্পর চাপ কমে গেছে সেটাকে আমরা কি বলবো, বাষ্পচাপের অবনমন। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম না বাষ্পচাপের অবনমন, এটাকে আমরা সাধারণত ডেল পি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে ডেল পি সমান সমান আমরা কি বলতে পারি, পি নট মাইনাস পি। আচ্ছা, এখানে পি নট মানে কি বলো, পি নট মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এবং পি মানে কি বলো, দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে, দেখো এগুলো আমরা বারবার ইউজ করবো না, তোমরা এখন থেকে একদম মাথায় ঢুকে নাও। পি নট মানে কি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, পি মানে কি না দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে, এবং বিশুদ্ধ দ্রাবক থেকে আমরা যখন দ্রবণটা বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা পেলাম সেটাকে ডেল পি বললাম, সেটাকে আমরা কি বলবো না বাষ্পচাপের অবনমন বলবো। এবার আমরা আসবো না এই পার্টটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা কি না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের বোর্ডের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা দিয়ে আমরা একটা সূত্র তৈরি করব। দেখো, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট যে সূত্রটা দিয়েছিল, সেই সূত্রটা ছিল এমন যে কোন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন, অসংযোজী দ্রাবের লঘু দ্রবণের যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তা উক্ত দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। ব্যাপারটা কি দেখো, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম আমি না, ওই যে দ্রাবটা আমি মিশিয়েছি, সেই দ্রাবটার যে লঘু দ্রবণ, সেই লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আচ্ছা, আপেক্ষিক অবনমনটা সেটাকে ক্লিয়ার করো। দেখো, আপেক্ষিক মানে কি, আপেক্ষিক মানে সাপেক্ষে, কারো সাপেক্ষে। এবার আমরা কি করব না, এই যে অবনমন মানে কি ডেল পি, এবার এই ডেল পিটা কার সাপেক্ষে, ডেল পিটা কি না আমরা বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে। অর্থাৎ কি এটা আমরা পেয়ে গেলাম, এই যে পার্টটা আমরা পেলাম, এটাকে আমরা বলবো কি না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ক্লিয়ার? তাহলে এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা কি বললেন, সেটা বললেন রাউল বললেন কি না এই বাষ্পচাপ আপেক্ষিক অবনটা দ্রবণে উপস্থিত দ্রাবের মূল ভগ্নাংশ। আচ্ছা, দ্রাবের মূল ভগ্নাংশ আমরা কি কাই2 দিয়ে প্রকাশ করি, কাই2, তাহলে কাই2 সঙ্গে সমান হবে। অর্থাৎ কি আমরা বলতে পারি পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়ালস টু কাই2। এটা হয়ে গেল কি দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। বারবার করে বলছি, এটা মাথায় ঢুকিয়ে নাও। দেখো, যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে বলবো, যে প্রথমে রাউল্টের সূত্রটা বলে নেব। সেই রাউল্টের সূত্রটা কি বললাম, যে কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী দ্রাবের লঘু দ্রবণের মধ্যে যে বাষ্পচাপের
আপেক্ষিক অবনমন তা উক্ত দ্রবণের কি দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। যখন আসবে তাহলে সূত্রটা প্রথমে বলে দেবো যদি দ্রবণ যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট হয় এবং দ্রবণের বাষ্পচাপ যদি পি হয় এবং হচ্ছে কি দ্রাবের মোল ভগ্নাংশ যদি কাই টু হয়, তাহলে রাউল্টের সূত্রানুযায়ী পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়ালস টু কাই টু। এটা হয়ে গেল কি আমাদের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এবার দেখো এই সূত্রটা আর কিছুই না, কিন্তু এটা কিন্তু এর আগের দিনে যে বাষ্পচাপ সংক্রান্ত আমরা যে রাউল্টের সূত্র পড়েছিলাম, দেখো সেটারই কিন্তু একটা রূপ, দেখো সেখান থেকেই কিন্তু এই সূত্রটা আসছে। আমরা এখন ওইখান থেকে কিভাবে আসছে সেটা আমরা একটু দেখে নেবো আর কি। যে এটা মানে এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে যে অনেক সময় আমি দেখেছি এর আগেবার আমাকে অনেকেই কোশ্চেন করেছিল যে আমরা যখন অঙ্কগুলো করার সময় অনেকে কনফিউজড হয়ে যায় যে আমরা কোন সূত্রটা ইউজ করব, যে আমরা আগের দিনে যে বাষ্পচাপ সংক্রান্ত রাউটের সূত্র ইউজ করছি সেটা ইউজ করব না এই সূত্রটা ইউজ করব। দেখো মানে তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারো, কারণ দুটো সূত্র কিন্তু একই, কেননা ওই সূত্রটা থেকেই এই সূত্রটা এসেছে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে আসছে, দেখো কিরকম। দেখো এর আগের দিনে বাষ্পচাপ সংক্রান্ত রাউটের যে সূত্র পড়েছিলাম উন্নতবাহী দ্রাবের ক্ষেত্রে সেটা কি একবার বলো একটু, সেটা কি ছিল না পি ইজ ইকুয়ালস টু পি নট ইনটু কাই ওয়ান, এটা ছিল ঠিক। আচ্ছা এবার এখান থেকে আমরা কি করছি দেখো, এটাকে আমরা এখন বলতে পারি না যে পি বাই পি নট ইজ ইকুয়ালস টু কাই ওয়ান, বলতে পারি। আচ্ছা এবার এক কাজ করো, দুই দিকে ওয়ান মাইনাস করে দাও, দুই দিকে ওয়ান মাইনাস করে দাও, ঠিক আছে, ওয়ান থেকে দুটোকে মাইনাস করে দাও, করতেই পারি। আচ্ছা এবার এটা লসাগু করো, দেখো কি হবে, পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়ালস টু কি হবে। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি কাই ওয়ান প্লাস কাই টু ইজ ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে আমি বলতে পারি না কাই টু ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস কাই ওয়ান, তাহলে মানে কি বলতে পারি কাই টু। তাহলে এই সূত্রটা কোথায় থেকে আসলো, এখান থেকে তো আসছে, তাহলে এই সূত্র ইউজ করা যাক, এই সূত্র ইউজ করা একই ব্যাপার, ঠিক। তো তাহলে কিন্তু আর কনফিউশন থাকলো না এখানে যে কোন সূত্রটা ইউজ করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে এই সূত্রটা ইউজ করেও হবে, এই সূত্রটা ইউজ করলেও হবে, ঠিক। আচ্ছা এবার দেখো পরীক্ষায় তোমার এখান থেকে কোশ্চেন দেয় কি না, মোস্ট অফ কেসে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো তোমাকে বলবে কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বলে দিবে, তোমার দ্রবণের বাষ্পচাপ বলে দেবে, তোমাকে বলবে যে দ্রাবের আণবিক ভর বের করতে বলবে। অর্থাৎ কি দ্রাবের আণবিক ভর বের করাটাই কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে। বা তাছাড়াও তোমাকে ওখানে দ্রাবকের ভর বলতে পারে, বা তোমার হচ্ছে গিয়ে দ্রাবকের আণবিক ভর বের করতে বলতে পারে। এখান থেকে যে কোনো দ্রাব বা দ্রাবের আণবিক ভর বা ভর বের করতে পারবো। এখন সেটা কিভাবে বের করতে পারবো সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। দেখো এই সূত্রটা আমরা যখন এই সূত্র আমরা ইউজ করবো, এখান থেকে আমরা দ্রাবের আণবিক বের করার জন্য আমরা সূত্রটা একটু ভাঙবো, ভেঙে কিরকম করে আসবে। আচ্ছা এটাকে আমরা উপরে লিখি, এখান থেকে লিখে শুরু করি। P naught minus P is equals by P naught is equals to chi 2। আচ্ছা এখান থেকে আমরা করবো কি না, এই x2 টাকে আমরা এরকম লিখতে পারি যে n2 by n1 plus n2, ঠিক। আচ্ছা এবার দ্রবণটা যদি ভেরি ভেরি ডাইলুট হয়, অর্থাৎ কি খুবই যদি লঘু দ্রবণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে n1 এর মানটা গ্রেটার দেন n2। কারণ যদি ধরে নাও তুমি এক বালতি জলের মধ্যে দুটা দানা চিনি ফেলে দিয়েছো, বা মানে খুবই অল্প পরিমাণে দ্রাবটা মিশিয়েছো, তাহলে সেক্ষেত্রে দ্রাবকের মোল সংখ্যা তো অনেক বেশি থাকবে দ্রাবের তুলনায়। তাহলে সেক্ষেত্রে আমরা n1 টাকে গ্রেটার দেন ইকুয়ালস টু এটা n2 ধরতে পারি। তাহলে অর্থাৎ কি সেক্ষেত্রে আমি বলতে পারি না যে n1 প্লাস n2 এর ইকুইভ্যালেন্স টু n1। অর্থাৎ কি আমি এরকম বলো যে 1000.001 এই সংখ্যাটাকে আমরা কি 1000 ধরতে পারি না, এটা তো ধরতেই পারি, তাই কিনা, একই তো ব্যাপার। তো সেই ব্যাপারটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ কি তাহলে আমরা এখানে এই অ্যাপ্রক্সিমেটলি যদি দ্রবণটা লঘু হয়, এখানে এখন তো বারবার করে বলছি যদি দ্রবণটি লঘু হয় তাহলে আমরা কি করতে পারবো, n1 প্লাস n2 এটাকে আমরা ইকুইভ্যালেন্স টু n1 ধরে নিতে পারবো, ঠিক। আচ্ছা এবার তাহলে অর্থাৎ আমরা এখানে কি করতে পারবো, p নট মাইনাস p বাই p নট ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো n2 বাই n1, ঠিক।
আচ্ছা এবার এটাকে ভেঙে দাও। আচ্ছা এন টুকে আমরা কি বলতে পারি? এন টুকে বলতে পারি W2/M2। আচ্ছা N1 টাকে কি বলতে পারি? W1 বাই M1। ঠিক, তাহলে এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? W2 উপরে চলে আসলো, M1 নিচে চলে আসবে W1 ইন্টু M2। দেখো এর আগের দিনে আমরা বলেছিলাম কি যে এই কর্নারে সবসময় কি থাকবে না M2 থাকবে। M2 এর সঙ্গে থাকলে এখানে W1 থাকবে, এখানে W1 থাকলে এখানে W2 থাকবে, আর এখানে M1 থাকবে, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি সূত্রটা কি পেয়ে গেলাম? P0 মাইনাস P by P0 is equals to W2 into M1 by W1 into M2। এটা আমাদের একটা সূত্র হয়ে গেল। কিন্তু এই সূত্রটা কখন ইউজ করতে পারবো? যখন দ্রবণটা খুব ডাইলুট হবে। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে দেখো তোমাকে কিন্তু অঙ্কের মধ্যে যখন অঙ্কটা থাকবে তখন অঙ্কের মধ্যে কিন্তু উল্লেখ করা থাকবে না যে দ্রবণটা লঘু না গাঢ়, সেটা কিন্তু উল্লেখ করা থাকে না। তাই আমি বলবো তুমি এই সূত্রটা ইউজ করবে না, কেননা সেক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে কোন সূত্রটা ইউজ করব। তাই জন্য আমি বলবো এই সূত্রটা ইউজ করার প্রয়োজন নেই। আমরা মেইনলি এই সূত্রটা ইউজ করব, তাহলে কেননা আমরা তো বুঝতে পারবো না যে কোনটা গাঢ় দ্রবণ কোনটা লঘু দ্রবণ, তোমার কোশ্চেনের মধ্যে কিন্তু বলা থাকবে না। তো তাই জন্য আমরা সবসময় এই ফর্মুলাটা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা এই ফর্মুলাটাকে আমরা আরো সহজ করতে পারি। দেখো এটা আমি বললাম কি যখন লঘু দ্রবণ থাকবে, কিন্তু অঙ্কের মধ্যে কখনো লঘু বলা থাকে না। ঠিক আছে? তাই জন্য আমরা এই সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করবো না। যে সূত্রটা ইউজ করবো সেটা আমরা এখন বলছি। আচ্ছা একই রকম ভাবে কি করব দেখো, এটা ভালো করে লক্ষ্য করবে। কিন্তু কি বললাম, এটাকে আমরা লিখতে পারি N2 বাই N1 প্লাস N2 বলতে পারি। আচ্ছা এবার দেখো দুদিকে উল্টে দাও। উল্টে দিয়ে আমরা কি বলতে পারি? P0 বাই P0 মাইনাস P। তাহলে এটাকে উল্টে দাও। উল্টে দিলে আমি কি বলতে পারি? N1 প্লাস N2 বাই N2। ঠিক, তাহলে N2 দিয়ে একবার এটাকে ভেঙে লিখো। N2 তে একবার N1 কে ভাগ করো, তাহলে হবে কি N1 বাই N2 এটা হবে। আর এখান থেকে N2 কে ভাগ করলে কি হবে? প্লাস 1 হবে। ঠিক, আচ্ছা এবার 1 টাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে? P0 বাই P0 মাইনাস P মাইনাস 1 is equals to N1 বাই N2। ঠিক, আচ্ছা এবার তুমি এটাকে লসাগু করে দাও, তাহলে কি হবে? নিচে থাকবে P0 মাইনাস P, উপরে কি চলে আসবে? P0 মাইনাস P0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে P, এদিকে থাকলো কি N1 বাই N2। এবার তাহলে এই P0 কেটে গেল, তাহলে কি থাকলো? P বাই P0 মাইনাস P। এখান থেকে তোমার N1 টাকে আমরা কি লিখতে পারি? N1 টাকে আমরা লিখতে পারি W1 বাই M1। একরকম ভাবে N2 টা উল্টে গেলে কি হবে? উপরে M2 চলে আসবে আর নিচে কি চলে আসবে? W2 চলে আসবে। আচ্ছা একই রকম ভাবে এটাকে আমরা উল্টে দিচ্ছি, আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে কি করব না উল্টে দিই। আবার যদি উল্টে দিই তাহলে কি থাকবে দেখো? P0 মাইনাস P বাই P ইজ ইকুয়ালস টু, এটাকে যদি উল্টে দিই তাহলে কি চলে আসবে? এই M2 টা নিচে চলে আসবে, M2 এখানে W1 এখানে W2 এখানে তোমার কি থাকবে না M1। দেখো আমরা এই সূত্রটা অল টাইম ইউজ করতে পারবো, দ্রবণটা লঘু হোক আর গাঢ় হোক, এই সূত্রটাই আমরা মনে রাখবো এবং এই সূত্রটাই আমরা ইউজ করব। কি বললাম? P0 মাইনাস P বাই P ইজ ইকুয়ালস টু W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। মনে রাখার সূত্র বলে মানে প্রসেস বলে দিয়েছিলাম যে এই কর্নারে সবসময় M2 থাকবে, M2 সঙ্গে W1 থাকবে, W1 এর সঙ্গে উপরে W2 থাকবে, এখানে M1 থাকবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা মেইনলি অঙ্কগুলো করব। তাহলে ব্যাপারটা বুঝে গেছি। তাহলে আমরা কি সূত্র করলাম? হয় এই সূত্রটা ইউজ করব বা এটাকে আমরা ভেঙে এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট আরেকটা পার্ট আমরা খুব গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু বইতে পাবে না, সেটা কিন্তু আমরা এখান থেকে একটা পার্ট করছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ অঙ্ক করার সময় কাজে লাগবে। দেখো ব্যাপারটা কি বলছি যে মোলালিটির সঙ্গে আমরা এখন সম্পর্ক বের করব। ঠিক আছে? এই যে বাষ্পচাপের যে অবনমন সেটার সঙ্গে মোলালিটির সম্পর্কটা বের করব কিভাবে দেখো। আচ্ছা এখান থেকে আমরা মোলালিটি স্মল m দিয়ে প্রকাশ করি। মোলালিটি সমান সমান কি ছিল বলো? আমরা ফার্স্ট লেকচারে করেছিলাম এটা। কি মোলালিটি সমান সমান কি ছিল? বলেছিলাম এখানে M2 রাখবো, তার সঙ্গে এখানে কি রাখবো? W1, এখানে রাখবো W2, উপরে এখানে ছিল কি না 1000 রাখবো, তাই তো? এটা আমাদের মোলালিটির সূত্র ছিল।
এবার দেখো এখানে কি ওরকম কিছু একটা দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করো জায়গাটা, একটু মিল আছে। তাহলে এবার আমরা করি কি, এই যে সূত্রটাকে আমরা এরকম করব, দেখো এই সূত্র আমি এখানে লিখছি, পি নট মাইনাস পি বাই পি ইজ ইকুয়ালস টু W2 ইনটু, এখানে আমি ওপরে 1000 দিয়ে গুণ করে নিলাম, একরকম আমি নিচে W1 ইনটু M2, ঠিক আছে, এটা রাখলাম। তাহলে উপরে কি ছিল, M1 থাকলো, আর নিচে আমার 1000 কে আমি রাখলাম। তাহলে উপরে 1000 দিয়ে গুণ করলাম, নিচে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 1000 কেটে গিয়ে একই থাকছে। কিন্তু আমাদের লাভ কি হলো দেখো, এইটুকু পার্টকে আমরা কি বলতে পারি না, M বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি না এরকম যে পি নট মাইনাস পি বাই পি ইজ ইকুয়ালস টু স্মল m ইন্টু M1 বাই 1000, যেটা কি দ্রাবকের আণবিক ভর বাই 1000 ইন্টু মোলালিটি। এটা পেয়ে গেলাম আমাদের মোলালিটির সঙ্গে বাষ্পচাপের আপেক্ষিক অবনবনের ফর্মুলাটা, যেটা কিন্তু এটা দিয়ে কিন্তু একটা অঙ্ক থাকে পরীক্ষায়, এই ফর্মুলাটাও খুব খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় ঢুকিয়ে নাও এবং এটা খাতায় নোট করে রাখো। এটা কিন্তু বইতে এইভাবে দেওয়া নেই, এটা আমরা বের করেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3টা সূত্র পেয়ে গেলাম, সূত্রগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। এক জায়গায় করে রাখো, তাহলে সুবিধা হবে অঙ্কগুলো করতে, কারণ আমরা এখনই এই কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করব। কি বললাম, প্রথমে পেলাম বাষ্পচাপ আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, কি পেলাম, পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়ালস টু x2। এটাকে আমরা ভেঙে লিখলাম কি, পি নট মাইনাস পি বাই পি ইজ ইকুয়ালস টু M2 ইন্টু W1, এখানে W2 ইন্টু এখানে M1, এটা পেলাম। আর যখন দ্রবণটা লঘু হবে তখন কি বললাম, P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়ালস টু একই থাকবে এদিকে M2 W1 W2 ইন্টু M1। যখন লঘু হবে তখন নিচে পি নট থাকবে, যখন সেটা লঘু বা গাঢ় যাই হোক না কেন তখন নিচে পি থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে শুধু। আচ্ছা, আর একটা কি বললাম, আরেকটা বললাম এটাই যে কি, পি নট মাইনাস পি বাই পি ইজ ইকুয়ালস টু তোমার কি স্মল m ইন্টু M1 বাই 1000। এটা কি না মোলারিটির সঙ্গে সম্পর্ক। এই 3টা সূত্র, যে 4টা সূত্র লিখলাম, এই 4টা সূত্র মাথায় ঢুকিয়ে নাও, এগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। দেখো নিউমেরিক্যাল পোর্শন শুরু করার আগে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এর উপরে আরো কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা একটু আলোচনা করে নিই। যেমন হচ্ছে গিয়ে উষ্ণতার উপর নির্ভরশীলতা, অর্থাৎ কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা কি উষ্ণতার উপর নির্ভরশীল। দেখো এই জায়গাটা ভালো করে কিন্তু একটু খেয়াল করো যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে কি, পি নট মাইনাস পি বাই পি নট, এটা কি, এটা কার সঙ্গে সমান, কাই2 সঙ্গে সমান, অর্থাৎ কি মোল ভগ্নাংশের সঙ্গে সমান। মোল ভগ্নাংশ কি উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল না। তো তাই জন্য এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা কি হবে না উষ্ণতা নিরপেক্ষ হবে, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তাহলে কি বললাম যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতার উপর নির্ভরশীল না। তোমাকে যদি বলে বাষ্পচাপের অবনমন কি উষ্ণতা নিরপেক্ষ, দেখো অবনমন, শুধু অবনমন অর্থাৎ কি ডেল পি, এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভর করবে, কিন্তু আপেক্ষিক অবনমন সেটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ, ঠিক। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় পরীক্ষায় যে প্রমাণ করো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। তোমাকে যদি বলে এরকম, যদি বলে প্রমাণ করো, তখন তুমি কিভাবে অ্যান্সারটা লিখবে। দেখো সেক্ষেত্রে তুমি কি বলবে, যে বলবে এরকম যে ওই যে আমরা প্রথমে যেটা বললাম আর কি, সেই একই উদাহরণ নিতে পারি, যেখান থেকে কি বললাম যে দুটি পাত্রে সমান পরিমাণ দ্রাবকের মধ্যে একটি পাত্রে সমমোল পরিমাণ এ এবং সমমোল পরিমাণ বি মেশালে দুটি পাত্রের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান একই হয়। অর্থাৎ কি এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল না, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভরশীল। অর্থাৎ কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে আমরা শুরুতেই আলোচনা করেছিলাম, সেটা কি না এই যে রাউল্টের যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের যে সূত্রটি কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সেটা তো আমরা শুরুতেই বলেছিলাম, শর্তটা কি না, 1 নম্বর কথা দ্রবণটিকে লঘু হতে হবে, আর দ্বিতীয় কথা কি যে দ্রাবটা আমরা যোগ করব সেই দ্রাবটিকে কি হতে হবে না অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে,
কঠিন হতে হবে এবং অসংযোজী হতে হবে, তাহলেই ওই দ্রবণটি রাউল্টের সূত্র মেনে চলবে। চলো আমরা এখন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের সাহায্যে কিছু নিউমেরিক্যাল পোর্শন আমরা কভার করে নেব। দেখো এখানে একটা কোশ্চেন আছে কি না, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 20 গ্রাম দ্রাব যোগ করা হলো। ওই উষ্ণতায় জলের বাষ্পচাপ ও দ্রবণের বাষ্পচাপ যথাক্রমে 23.76 ও 22.41 mmHg। দ্রাবের আণবিক ভর গণনা করো। দেখো এই অঙ্কটা তোমাদের বোর্ডের পরীক্ষায় 2012 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে? তো 2012 সালে কোশ্চেন আসলে দেখো খুবই সহজ অঙ্ক, কিছুই নেই, তোমরা এখন নিজেরাই করতে পারবে, নিজেরা শুরু করো। দেখো অঙ্কটা কি করব, তোমাকে কি বের করতে বলেছে? দ্রাবের আণবিক ভর বের করতে বলেছে। তাহলে কোন সূত্রটা ইউজ করতে হবে তুমি কি করে বুঝবে? প্রথমে দেখো, যখন তুমি কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ যে বাষ্পচাপ কথাটা আছে, বাষ্পচাপ মানে কি? বাষ্পচাপের সূত্র ইউজ করতে হবে। এবার তোমার এখান থেকে কি বলেছে না, দুটো দ্রবণের বাষ্পচাপ এবং বাষ্পচাপ বলে দিয়েছে। তাহলে তুমি কি করবে, ডাইরেক্ট তুমি সেই সূত্রটা তোমার ইউজ করে দাও। আচ্ছা এটা কি লঘু দ্রবণ বা গাঢ় দ্রবণ, তুমি কি এখান থেকে কিছু বুঝতে পারছো? কিছু তো বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করবো? তাই আমি কি বলেছিলাম যে এই সূত্রটা ইউজ করবো, যদি সেটা লঘু হোক আর গাঢ় হোক সেই সূত্রটা ইউজ করে দেবো। চলো সেই সূত্রটা কি ছিল বলো? তাহলে কি পি নট মাইনাস পি বাই পি ইজ ইকুয়ালস টু কি, এখানে তোমার M2 থাকবে, এখানে তোমার হচ্ছে কি W1, এখানে তোমার W2, এখানে তোমার M1। সূত্র বুঝে গেছো কোন সূত্র ইউজ করতে হবে? এবার তুমি পাশে অঙ্কটা পড়ো আর দেখো তোমার কি কি দেওয়া আছে। প্রথম লাইনে বলে দিয়েছে 100 গ্রাম জলের মধ্যে, জল এখানে দ্রাবক, তাহলে দ্রাবককে আমরা সবসময় 1 দিয়ে প্রকাশ করি। তাহলে কি W1 তোমার কি দেওয়া আছে না 100 গ্রাম দেওয়া আছে। তারপরে কি জলের মধ্যে 20 গ্রাম দ্রাব, তাহলে তোমাকে W2 দেওয়া আছে 20 গ্রাম, ঠিক আছে? আচ্ছা নেক্সট লাইনে কি বলে দিয়েছে, জলের বাষ্পচাপ মানে বিশুদ্ধ, তাহলে বিশুদ্ধ বাষ্পচাপ মানে কি পি নট, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত দেওয়া আছে না তোমার হচ্ছে 23.76 দেওয়া আছে, mmHg দেওয়া আছে। আচ্ছা দ্রবণের বাষ্পচাপ কত দেওয়া আছে, পি ইজ ইকুয়ালস টু তোমার 22.41 mmHg দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সবই দেওয়া আছে, তোমার কি বের করতে হবে শুধুমাত্র। আচ্ছা M1 তো জলের আণবিক ভর আমাদের জানা আছে কত না 18। আচ্ছা তোমার কি বের করতে হবে না M2 বের করতে হবে। চলো M2 বের করো, তাহলে হলো বসিয়ে দাও। তাহলে হচ্ছে কি তোমার কি হবে 23.76 মাইনাস 22.41 বাই তোমার কত দ্রবণের 22.41, এখান থেকে W2 কত 20, M1 কত 18, আচ্ছা W1 কত 100, আচ্ছা M2 তোমাকে বের করতে হবে, ঠিক? তো তাহলে এগুলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে M2 এর মান কত আসবে না হচ্ছে কি 59.78। এটা হয়ে গেল কি না দ্রাবের আণবিক ভর। এবার সেটা যদি আপেক্ষিক আণবিক ভর বলতো তা সেক্ষেত্রে তুমি এখানে এককটা লিখতে পারো আর নাও লিখতে পারো। যদি লিখো তাহলে এখানে তুমি লিখবে এককটা হচ্ছে কি গ্রাম পার মোল, তাই তো? দ্রাবের আণবিক ভর সেটা হচ্ছে কি গ্রাম পার মোল, তুমি একক লিখতে পারো, বা এক্ষেত্রে তোমার একক না লিখলেও কোনো অসুবিধা হবে না, কারণ সেটা আমরা আপেক্ষিক আণবিক ভরই মেইনলি বের করি আর কি। তো সেক্ষেত্রে তুমি বইয়ে দেখবে যে তোমার একক দেওয়া নেই, কিন্তু তুমি একক লিখতে পারো মোল পার হচ্ছে গ্রাম পার মোল, ঠিক আছে? তো তাহলে আমাদের কি হলো, যখনই তুমি সূত্রটা পেলে সেটাকে তুমি কি করবে মানে অ্যানসারটা পেলে সেটাকে একটা বক্স করে দেবে, এবং মেন যে তোমার সূত্রটা তুমি ইউজ করেছো সেটাকে তুমি একটা বক্স করে দেবে। তাহলে চলো নেক্সট আমরা একটা গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল উদাহরণ নিয়ে নিই, যেখানে কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 25% কমাতে হলে 100 গ্রাম জলে কত পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করতে হবে, ঠিক আছে? এটুকু পার্ট, এখানে দুটো পার্ট আছে অঙ্কটা, এবং উক্ত দ্রবণের মোলালিটি কত হবে, ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা আমরা করবো। দেখো এই ধরনের যখন কোনো অঙ্ক থাকবে তোমার কোশ্চেনের মধ্যে, যখন তুমি বলবে যে এত % কমাতে হবে, তখন দেখো তোমাকে কিন্তু খেয়াল করবে যে আচ্ছা এখানে কোন সূত্রটা ইউজ করতে হবে সেটা কি বুঝতে পেরেছো? আমি কি বললাম, যখনই বাষ্পচাপ কথাটা দেখতে পাবে তখনই তুমি কি বলবে না আমাদের হচ্ছে গিয়ে যে রাউটের সূত্র সেটা ইউজ করে নেবে। আমাদের এটা কি ছিল, সেটা তো আমাকে লঘু হোক আর গাঢ় হোক, সেক্ষেত্রে আমি কোনটা ইউজ করতে বলেছি, সেটা হচ্ছে গিয়ে পি নট মাইনাস পি বাই পি ইজ ইকুয়ালস টু কি বললাম, এখানে M2 থাকবে, তার সঙ্গে W1, উপরে W2, এখানে M1, ঠিক?
তাহলে এখানে তো লিখে নাও প্রতিটা লাইন পড়ে পড়ে কি কি দেওয়া আছে। তোমার যেহেতু বলেছে বাষ্পচাপের কি বলেছে না বাষ্পচাপ 25% কমাতে হবে, তাহলে দেখো এই জায়গাটায় কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে তোমাকে যে নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 25% কমাতে হলে মানে 25% কমে গেছে, তাহলে সেক্ষেত্রে যখন এরকম পার্সেন্টেজের অঙ্ক থাকবে তখন তুমি কি করবে না তোমার হচ্ছে গিয়ে পি নটটা মানে বিশুদ্ধটা তুমি 100 ধরে নেবে। যখন এরকম পার্সেন্টেজ অঙ্ক থাকবে বিশুদ্ধ তুমি 100 ধরে নেবে। এবং এখানে কি বলেছে একটা লাইন কি দেখো ভালো করে খেয়াল করো, 25% কমাতে হলে মানে 25% কমে গেছে, তাহলে সেক্ষেত্রে দ্রবণটার বাষ্পচাপ কত হবে, যদি বিশুদ্ধ যদি 100 হয় তাহলে দ্রবণটা কত হবে 75 হবে। দেখো এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করো যে তোমাকে কিন্তু অঙ্কটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, তোমার ঘুরিয়ে তোমাকে করতে পারে যে তোমাকে দ্রবণের মানে বললো যে দ্রবণের বাষ্পচাপ কমে গিয়ে 25% হয়েছে। যদি বলে 25% হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কি করবো দ্রবণের বাষ্পচাপটা তখন আমরা কি ধরে নেবো না 25 ধরবো। কিন্তু এখানে যেহেতু বলেছে 25% কমাতে হলে মানে 25% কমে গেছে, কমে গিয়ে তাহলে কি কত হয়েছে 75 হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দ্রবণের বাষ্পচাপটা কত না 75 ধরে নেবো। এই জায়গাটা বুঝতে পেরেছো আশা করি। কি বললাম আমি আরেকবার বলি যে এই কোশ্চেনটাই তোমাকে এইভাবে করতে পারে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 25% হয়েছে, কি হয়েছে 25% হয়েছে, 25% হয়েছে যখন 100 গ্রাম জলের মধ্যে, এরকম করতে পারে। যদি 25% হয়েছে বলে তাহলে সেক্ষেত্রে আমি কি বিশুদ্ধটা 100 ধরে নেবো আর দ্রবণটা তখন 25 ধরে নেবো। কিন্তু এক্ষেত্রে বলেছে তোমাকে দ্রবণের বাষ্পচাপ 25% কমে গেছে, তাহলে কমে গেছে মানে কি 75 হয়েছে দ্রবণটা, ঠিক। আচ্ছা এবার বাকিগুলো বের করো, বাকিগুলো কি দেওয়া আছে 100 গ্রাম জলে, তার মানে কি এখানে দ্রাবক দেওয়া আছে W1 100 গ্রাম। আচ্ছা W2 কি বের করতে বলেছে, ইউরিয়ার পরিমাণ মানে W2 বের করতে বলেছে। আচ্ছা এখান থেকে আমার কি লাগবে আর M1, M1 মানে কি এখানে জল তো দ্রাবক, তাহলে জলের কত 18। আচ্ছা M2, M2 এখানে কি আছে দেখো ইউরিয়া, ইউরিয়া এখানে M2 আছে। তো আমি বলেছিলাম এখানে কয়েকটা বিশেষ দ্রাব যেগুলো আমাদের মেইনলি এই এখন অঙ্কগুলোর মধ্যে ইউজ হবে বারবার করে, সেটা আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম। সেটা কি আর না হচ্ছে কি তোমার গ্লুকোজ এর কত বলেছিলাম 180, সুক্রোজ কত বলেছিলাম 342 এবং ইউরিয়ার কত না হচ্ছে গিয়ে 60। তাহলে এখান থেকে এই ইউরিয়ার কত হয় 60, তাহলে বসিয়ে দাও। তাহলে এখান থেকে W2 বের করে নাও, এতে কত বললাম এটা তুমি কত বসাবে 100 মাইনাস P কত 75, P 75। আচ্ছা এখানে W2 বের করবে M1 18, W1 100, M2 60 বসিয়ে দাও। এখান থেকে W তুমি ক্যালকুলেশন করলে কত আসবে না 111 গ্রাম, ঠিক। আচ্ছা এটা আমাদের কি হলো না প্রথম পার্টটা আমাদের হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় পার্টটা কি করতে বলেছে না উক্ত দ্রবণের মোলালিটি কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে মোলালিটি বের করার জন্য তো আগেই ফর্মুলা আমরা বের করে রেখেছি, একদম সহজ, এখানে কোনো ঝামেলাই নেই। ফর্মুলা বসিয়ে দাও অঙ্ক হয়ে যাবে। কি ফর্মুলা কি আছে কি বলেছিলাম P নট মাইনাস P বাই P ইজ ইকুয়ালস টু কি বলেছে স্মল m ইন্টু M1 বাই 1000, তাই তো। তাহলে এখান থেকে স্মল এমটা বের করে নাও, সবই তো দেওয়া আছে। P নট কত 100, P কত 75 বাই কত 75 ইজ ইকুয়ালস টু স্মল m ইন্টু M1 কত 18, জল এখানে আর নিচে 1000 বসিয়ে দাও। তাহলে m কত আসবে ক্যালকুলেশন করো 0.1583, তাহলে এটা আসবে। তাহলে মোলারিটি পেয়ে গেলাম। তাহলে মোলারিটি একক কি হয় এত মোল পার কেজি এটা বলতে পারো, বা তুমি এত m স্মল m বলে দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা মোলারিটির একক কি হয় মোল পার কেজি। তাহলে এই অঙ্কটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। তাহলে চলো নেক্সট একটা উদাহরণ নিয়ে নিই। চলো নেক্সট আমরা একটা উদাহরণ নিয়ে নিই। কি বলেছে দেখো অনুদ্বায়ী দ্রাবের একটি জলীয় দ্রবণের মোলাল মাত্রা তোমার দেওয়া আছে। এবার বলেছে 298 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ বলে দিয়েছে। আচ্ছা ওই উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ কত সেটা বের করতে বলেছে। আচ্ছা কোন সূত্র ইউজ করতে হয় সেটা কি বুঝতে পেরেছো, কি দেওয়া আছে মোলাল মাত্রা দেওয়া আছে, এখানে কিন্তু মোল ভগ্নাংশ দেওয়া নাই। তাহলে মোলাল মাত্রা বের করার জন্য আমরা একটা সূত্র বের করে ফেলেছি, সেই সূত্রটা লিখে ফেলো। কি হলো কি P নট মাইনাস P বাই P ইজ ইকুয়াল টু স্মল m ইন্টু M1 বাই 1000 হয়ে গেল। এখান থেকে কি কি দেওয়া আছে চলো পড়ো আর বসাও। প্রথম লাইনেই বলে দেওয়া আছে মোলাল মাত্রা স্মল m বলে দেওয়া আছে কত 0.161, ভালো কথা। আচ্ছা এবার কি বলেছে বিশুদ্ধ জলে P0 বলে দেওয়া আছে, বিশুদ্ধ জলের বাষ্পচাপ বলে দেওয়া আছে কত 23.51 mmHg,
তাই তো। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, কি বের করতে হবে, দ্রবণের বাষ্পচাপ কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, M1 কি, দ্রাবকের আণবিক ভর। দ্রাবক কি, এখানে জলীয় দ্রবণ বলেছে, জল হচ্ছে কি দ্রাবক, তাহলে জলের আণবিক ভর কত হয় 18, M1 18। চলো বসিয়ে দাও, সিম্পল। তাহলে এখানে কত বসাবো, P0 কত 23.51, আচ্ছা মাইনাস P বাই P ইকুয়ালস টু কত 0.161 ইন্টু 18 বাই 1000, বসিয়ে দাও। এখান থেকে পির মান বের করো, পির মান কত আসবে, 23.44 mmHg। এটা আমাদের হয়ে গেল, আর এটাও আমাদের সূত্র হয়ে গেল। তাহলে চলো অঙ্কটা হয়ে গেল, বেসিক একদম সিম্পল ভাবে হয়ে গেল। তাই জন্য দেখো এই ফর্মুলাটা কিন্তু মেন, এই ফর্মুলাটা যদি আমাদের না জানা থাকতো তাহলে কিন্তু অঙ্কটাকে আমাদের আরো জটিল ভাবে করতে হতো। তাই সিম্পল এই ফর্মুলাটা জানা থাকলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে গেল। তাহলে চলো আরেকটা উদাহরণ নিয়ে নিই। দেখো এখানে কি বলেছে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি অনুদ্বায়ী দ্রাবের 10% জলীয় দ্রবণের বাষ্পচাপ তোমার বলে দিয়েছে, দ্রবণটির আণবিক ভর নির্ণয় করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস তোমাকে যখন এরকম বলবে যে 10% জলীয় দ্রবণ, তাহলে তোমাকে যদি এরকম কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দেয়নি সেটা W/W মানে না W/V না V/V সেটা কিন্তু উল্লেখ করে দেয়নি। যেহেতু আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক ভরটা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ, তাই সেক্ষেত্রে আমরা W/W ধরে নেবো ওটাকে, ঠিক আছে। তবে মোস্ট অফ কিছু অঙ্কের মধ্যে তোমাকে উল্লেখ করে দেওয়া থাকে W/W, কিন্তু যেহেতু এখানে উল্লেখ করে দেয়নি কিন্তু আমরা ধরে নেবো এটা W/W আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সেটা বলে দেওয়া আছে। এবার কি বলে দিয়েছে না, বাষ্পচাপ বলে দিয়েছে। আচ্ছা, বাষ্পচাপ মানে কোন সূত্র ইউজ করতে হবে সেটাকে বলো। সূত্র কি, P0 ইকুয়ালস টু P বাই P ইকুয়ালস টু M2 ইন্টু W1 W2 ইন্টু M1, এই সূত্র ইউজ করতে হবে। কি কি দেওয়া আছে, আচ্ছা দেখো অঙ্কটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও কিন্তু তোমার অঙ্কের মধ্যে খুব কাজে লাগবে। দেখো এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অনুদ্বায়ী দ্রাব। দেখো এখানে যেহেতু জল বলেছে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের, বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত হয়, এটা আমরা এর আগের দিনও কিন্তু আলোচনা করেছিলাম। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 373 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 760 mmHg হয়। সেটা কিন্তু কোশ্চিনে দেওয়া থাকবে না, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যখনই বলবে যে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে P0 এর মানটা কত হয়ে যাবে না 760 mmHg। তাহলে এখান থেকে আমাদের P0 বলে দেওয়া আছে কত 760 mmHg, PU বলে দেওয়া আছে কত না হচ্ছে 751 65 এত mmHg বলে দেওয়া আছে। আচ্ছা আমার আর কি লাগবে, আচ্ছা এখান থেকে দেখো 10% W/W, আমি বললাম কি W/W ধরে নিতে, তাহলে কি 10% হলে কি নিচে 100 আসবে। আচ্ছা উপরে এটা গ্রাম, নিচেও গ্রাম, নিচে কি থাকে দ্রবণ থাকে, তাই না। তার মানে এখানে কিন্তু নিচেরটা কিন্তু আমাকে কি করতে হবে, দ্রাবটার ভর বাদ দিয়ে, কারণ আমাকে এখানে কি আছে আমাদের W1, এটা মানে কি দ্রাবকের ভর, দ্রাবকের ভর। তাহলে এটা দ্রবণের ভর আছে, দ্রবণের ভর থেকে কি করব না 100 মাইনাস দ্রাবের ভর কত, উপরে একটা দ্রাব থাকে তাহলে 10, তাহলে এখান থেকে 90 গ্রাম হচ্ছে কি আমার হচ্ছে কি দ্রাবকের ভর। আর দ্রাবের ভর W2 কত হবে, W2 10 গ্রাম, ঠিক আছে। আচ্ছা আর কি লাগবে, M1 তো জল কত 18। আচ্ছা M2 কি করতে বলেছে তোমাকে, M2 বের করতে বলেছে। চলো সব বসিয়ে দাও, তাহলে এখানে কত আসবে 760 মাইনাস 751.65 বাই 751.65, এখানে W2 কত, W2 বের করব, M1 কত 18, W1 কত 90, M2 কত, আচ্ছা W2 তো বের করবো না, W2 দেওয়া আছে 10 গ্রাম, M2 বের করবো। চলো M2 বের করো, ক্যালকুলেশন করো, আসবে না 180.03। তাহলে এটা কি, যেহেতু দ্রাবের আণবিক ভর আসছে সেটা তুমি একক লিখতে পারো নাও লিখতে পারো। এককের ক্ষেত্রে কি হবে, যদি লিখো তাহলে কি হবে গ্রাম পার মোল সেটা হবে, বা এমনি ডাইরেক্ট তুমি একক লিখতেও পারো নাও লিখতে পারো আণবিক ভরের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আজকে আমরা এখানে অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করলাম, আশা করবো তোমাদের আর অঙ্কের জায়গাটাতে কোনো প্রবলেম থাকবে না। তো আজকে আমরা ক্লাসটি এখানেই কমপ্লিট করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আজকে ক্লাসটি শেষ করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।